নক নক নক। কিরে, চলে এসছে তো মাধ্যমিক, একদম কাছেই। পড়াশোনা করেছিস তো? হ্যাঁ নিশ্চয়ই, সারা বছর ধরে এত পড়াশোনা, তার সাথে সাথে ঘোরাফেরা সবই তো হয়েছে। এবার দেখ, লাস্ট মিনিট সাজেশনটা একটুখানি তো দেখে নিতেই হয়। এবার তোরা বলবি যে ম্যাম লাস্ট মিনিট সাজেশন কি আর দেখবো, পড়ি তো নেই সারা বছর, ঘুরে বেরিয়ে মজা করে আর শীত পড়তেই তো পিকনিক করে কাটিয়ে দিয়েছি, তাই না? তাই তো, সেই তো রে। আচ্ছা, যারা যারা সারা বছর পড়াশোনা করেছিস তাদের জন্য তো বলার কিছু নেই। তারা সত্যিই ভালো যে সারা বছর পড়াশোনা করলি, করে এবার তার সাথে সাথে কি হয় যে হ্যাঁ ম্যাম আমি তো মোটামুটি সবটাই পড়েছি, লাস্ট মিনিটে আমাকে কিছু একটু সাজেস্ট করে দিন যে এই জিনিসগুলো আমি একটু শর্টে দেখে যাই। শেষ মুহূর্তে তো সব জিনিস মনে থাকে না, তাই জন্য সাজেশন তো মানুষ এই জন্যই দেয়, তাই তো। এবার যারা এই যে বলছিলাম না, শীত পড়তেই পিকনিকে ঘুরে বেরিয়েছিস, চলে এলি কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, এইটা ওটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, আর তার সাথে সাথে পড়াশোনাটাই করতে ভুলে গেছিস, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে ভাই। কেন বলতো? কারণ আমি অনেক অনেক ভালো কোয়েশ্চেন এখানে এনেছি, একদম সিলেক্টিভ দুটো তিনটে নয়, যেগুলো সম্ভাবনা আছে সেই রকম। তাহলে চল আসা যাক আজকের এই সাজেশন ভিডিওতে কি কি সাজেশন নিয়ে এসেছি সেটা তোরা দেখে নে। এবার দেখ, স্বাভাবিকভাবেই সবাই লেখে মাধ্যমিক সাজেশন, আমার লেখা আছে মাধ্যমিক অভিভাবন। এই যে একটা নতুন শব্দ শেখালাম, তার জন্য ফুচকা খাইয়ে দিস, বেশি লাগবে না, 10 টাকার খাওয়াস, ঠিক আছে? অভিভাবন মানে কি? সাজেশন। সাজেশনটাকে বাংলায় বলি অভিভাবন। সবাই সাজেশন লেখে, আমি যদি বাংলার টিচার হয়েও সাজেশন লিখি, তোরা বলবি এ বাবা এ কি ম্যাম, এ তো সাজেশন বাংলাই জানে না। তো এই যে অভিভাবন, অভিভাবন শব্দটার মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা আমি লাস্টে গিয়ে বলবো, মনে করিয়ে দিস লাস্টে গিয়ে কি দরকার। তাহলে আমরা আসি ফার্স্ট টপিকে। প্রথমে আমি রেখেছি অদল বদল। আচ্ছা, এবার এটুকু তো বলার কোনো অপেক্ষাই রাখে না যে কোনো একটা পোর্শন থেকে যেগুলো এসে গেছে গত বছরে সেগুলো আমরা বাদ দেব, এটা আবার বলার কি আছে, নতুন করে বলার কিছু নেই। সেই জন্য আমার অভিভাবন, আমার ধারণা যেটুকু বলে যে হ্যাঁ বাদবাকি যে তিনটে গল্প আমাদের আছে তার মধ্যে যেটা প্রাথমিকভাবে আমি প্রথমে রেখেছি সেটা হচ্ছে কি অদল বদল। অদল বদলটা আমার মনে হয়েছে আসবেই একটা কোয়েশ্চেন, সেই জন্য আমি রেখেছি। এবার এর মধ্যে রেখেছি 6টি প্রশ্ন, তোরা দেখতে পাচ্ছিস তাই তো, স্লাইড তো রইলই। এর সাথে সাথে কি আছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, কাকে কিভাবে শিখিয়েছে। আচ্ছা, ওই যে ও আমাকে শিখিয়েছে, কাকে কিভাবে শিখিয়েছে, এই যে অদল বদল গল্পটা তোরা নিশ্চয়ই পড়ে নিয়েছিস, জানিস। এবার বলবো যারা ভুলে গেছিস, যারা ঠিকঠাকভাবে পড়িসনি, তারা কিন্তু প্রথমেই যে কাজটা করবি, গল্পটাকে আর একবার ভালো করে পড়ে নিবি। টেক্সট বই ছাড়া কিন্তু কিচ্ছু হয় না রে বাবা। যতই আমরা সাজেশন দিই, যতই বলি না কেন এই সহায়িকা আছে, আমাদের নোটস আছে, এই আছে সেই আছে, টেক্সট ছাড়া কিচ্ছু হয় না। তাই আমি বলবো এখনো সময় আছে টেক্সটটা পড়ার মতো, টেক্সটটা নিয়ে একদিন বস, যে দুটো গল্প আগের বারে এসে গেছে বাদ দে, অদল বদল, জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ, এই তিনটে গল্প তোরা ভালো করে একবার পড়ে নে। পড়ে নিয়ে কি করবি, এই যে লাইনগুলো আমি এখানে দিয়েছি, লাইনগুলো কোথায় কোথায় আছে খুঁজে বের কর, বের করে এইটার টপিকগুলোকে একটু পড়ে নে, ঠিক আছে? সেই হচ্ছে সাজেশন। বিষয়টা হচ্ছে এবার 6টা আমি দিয়েছি, যারা 6টা পড়তে পারবি খুব ভালো কথা, 6টাই পড়ে যা। যদি মনে হয় যে না ম্যাম এটা আবার সাজেশন হলো, আপনি তো সবই প্রশ্ন এখানে তুলে দিয়েছেন, এ আবার কি সাজেশন, না সেটা বিষয়টা না। প্রশ্ন চাইলে আমি এর মধ্যে থেকে আরো 10টা প্রশ্ন বাড়াতে পারি, ঠিক আছে? আমরা যখন পড়াশোনা করেছি আমরা তো এরকম সাজেশন পাইনি রে ভাই, 4-5টা করে এই প্রশ্ন উত্তর অসম্ভব, প্রত্যেকটা থেকে আমরা বোধহয় 10টা করে পড়ে গেছি। তো সেখানে তোদেরকে 6টা দিচ্ছি, কোনোটায় হয়তো 4টে দেবো, গড় একটা বলতে পারিস যে 5টা মতো অ্যাভারেজ একটা থাকবে। তাহলে এই 6টা আবারও দেখে নে। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, কিভাবে জ্বালিয়েছিল, অবশেষে অমৃতের মা কি করেছিল। এটা কোনো স্টার মার্কস জানি, এক একটা স্টার দেওয়া আছে। তাহলে যারা পড়তে পারবি না, 6টা পড়ে উঠতে পারছিস না, যে 4টেতে স্টার দেওয়া আছে 4টে পড়। 1, 3, 4, 6 দেখতে পাচ্ছিস এখানে স্টার দিয়ে রেখেছি, 1, 3, 4, 6।
আমি আর প্রত্যেকটা লাইন বাই লাইন এইভাবে বলে বলে যাচ্ছি না, দেখে নে একবার। এই যে অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল, এটা তো খুব ভালো প্রশ্ন একটা। বুদ্ধি খেলে গেলটা এই জিনিসটা, এই জায়গাটা পড়বি তাহলে বুঝতে পারবি। অমৃত অত জোর দিয়ে বলার কারণ ছিল, এটাকে এই যে কি জোর দিয়ে যে বলেছিল, কোনটা জোর দিয়ে বলেছিল, তার কারণটা কি ছিল, এই জায়গাগুলোকে কিন্তু মনে হয় যে খুব একটা ইম্পর্টেন্ট নয়, এগুলো থেকে প্রশ্ন আসবে না, অত তো ইম্পর্টেন্ট লাইন না, কিন্তু এগুলো থেকেও অনেক সময় চলে আসে। ঠিক আছে, তাই জন্য কিন্তু সবগুলোই আমাদেরকে দেখে যেতে হবে। যারা খুব ভালো করে পড়েছিস তারা নিশ্চয়ই এই সমস্ত প্রশ্ন করেছিস অলরেডি। 6 নম্বরেরটা একটু দেখে নে। উনি আসল ঘটনাটি জানেন, আসল ঘটনাটি লেখো। তার মানে উনিটা কে সেটাও লিখতে হবে কিন্তু। উনি আসল ঘটনাটি জানেন, আর সত্যিই তিনি ভালোবাসার ভান করেছিলেন কিনা উল্লেখ করো। ঠিক আছে, এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে যা কিছু বলার সেটা তোরা বলবি। নেক্সট নেক্সট আসছি জ্ঞানচক্ষুতে। জ্ঞানচক্ষু তো আমার খুব প্রিয় একটা মানে পার্ট। কি জানি আমার এই জ্ঞানচক্ষু গল্পটা এত ভালো লাগে, মানে আমার পড়াতেও ভালো লাগে, নিজে পড়তেও ভালো লাগে জ্ঞানচক্ষুটা। তো তোদের কার কার জ্ঞানচক্ষু গল্পটা খুব ভালো লেগেছে, একদম মন ছুঁয়ে গেছে, একটু আমাকে জানাস তো কমেন্টে। আর তোদের অ্যাকচুয়ালি এই 3টে গল্পের মধ্যে, এই যে অদল বদল, জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ, 3টের মধ্যে কে কোন পার্টটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়েছিস? গল্পেরও তো অনেকের মানে ভালো লাগার এই ব্যাপারটা থাকে যে হ্যাঁ আমি এই পার্টটাকে গুরুত্ব দিয়ে বেশি করে পড়বো, বা আমার ভালো লাগে বলে আমি পড়বো, এটাও একটা হয়। তো তোরা কে কোন পার্টটা পড়েছিস আমাকে একটু কমেন্টে জানাস। আর আমার পছন্দসই কিছু কমেন্ট হলে আমি গিয়ে কিন্তু রিপ্লাই দিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা চল। জ্ঞানচক্ষু, জ্ঞানচক্ষু থেকে দেখ 4টে রেখেছি, যেমন আমি ওখানে অদল বদলে 6টা রেখেছিলাম, এখানে 4টে রেখেছি। তাহলে এই 4টের মধ্যে আমার আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এটা তো ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই অলৌকিক ঘটনাটা কি এটা কিন্তু একদম মনে রাখবি, গুলিয়ে ফেলবি না যে ওই মেসোমশাই আসার ঘটনাটা। না, মেসোমশাই লেখক সেটার অলৌকিক ঘটনা নয় কিন্তু। অলৌকিক ঘটনা কোনটা ছিল বলতো? ওই যে তপন যে লিখেছে, সেটা যে ছাপবে, সবার হাতে হাতে তপন কুমার রায়ের নাম ছড়াবে, বই বেরোবে, এই যে জিনিসটা, ওটা কিন্তু অলৌকিক ঘটনা ছিল। তারপর তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন। ওই যে মনে করেছিল আজকে বুঝি তার সুখের দিন এলো, কিন্তু পরবর্তীকালে কি হলো, দুঃখের দিনে পরিণত হলো ব্যাপারটা। এটা তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, এটা একটা। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল, এটা তো এমনিতেই ইম্পর্টেন্ট লাইন, কারণ জ্ঞানচক্ষু গল্পের মধ্যে লেখিকা এই জ্ঞানচক্ষু শব্দটা এক জায়গাতেই ব্যবহার করেছেন। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে যাওয়া অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে এই কটা সাজেশন দিলাম আমি। নেক্সট আসি নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহটাও একটা অপূর্ব গল্প, যেখানে তোরা কিন্তু দেখতে পাস যে একটা মানুষ কিভাবে নদীকে ভালোবাসতে পারে, কি পর্যায়ে গিয়ে সেটা করতে পারে। একটা মানুষের প্রতি ভালোবাসা, এটা তো কমন ব্যাপার। কেউ বাবা মাকে ভালোবাসি, কেউ বন্ধুকে ভালোবাসি, মানে আপ্রাণ ভালোবাসা যেটাকে বলি আর কি। ভালোবাসা তো মানুষের সবসময়ই থাকে, তো সেখানের মধ্যেও একটা লোক যে মানে নদীকে এত প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, এই গল্পটা না পড়লে জানা যায় না। ঠিক আছে, বেশি বকবো না, তোরা অলরেডি সব পড়ে নিয়েছিস। আচ্ছা, নদীর বিদ্রোহ থেকে দেখ, এখানে আমি স্টার দিইনি এই কারণে, কারণ 4টেই ইম্পর্টেন্ট, আর কত কমাবো বল। মানে এগুলো তো আমার একটা ধারণা থেকে আমি দিয়েছি। তুই বল, একটা সহায়িকা বই তোরা যদি খুলিস, তোদের কি এই 4টে মাত্র কোয়েশ্চেন থাকে? নিশ্চয়ই না। অনেক অনেক প্রশ্ন তোরা দেখতে পাস ওখানে, মানে 10-12টা প্রশ্ন তো মিনিমাম পাবি। তাহলে সেখান থেকে আমি 4টে সাজেস্ট করলাম, এই 4টে তোরা দেখতে পারিস। আর লাইনগুলো অবশ্যই নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, নদের চাঁদের সেই আনন্দ। আর প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, এটা একটা। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটা একটা। 3টে লাইন দিয়েছি। আর এটা কি, নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয়, তাই তো? অকৃত্রিম ভালোবাসাটা তো পড়তেই হবে। আরেকটা জিনিস এখানে একটু ছোট্ট করে সাজেস্ট করে রাখবো, যারা যারা বিশেষ করে খুব একটা পড়িসনি, আছিস তো এরকম নাকি? নাকি সবাই দিগ্গজ? কিরে? হ্যাঁ নিশ্চয়ই আছিস এরকম, যারা যারা ঠিকঠাকভাবে পড়িসনি, তাদের জন্য বলবো এইটাকে অবশ্যই পড়ে যাস। কেন বলতো? এই যে নদীর প্রতি ভালোবাসা, এটা পড়তে গেলেই না গল্পের ওই যে বিষয়বস্তু, যেটা সারবস্তু বা বিষয়বস্তু যাই বলিস না কেন, এটা কিন্তু তোদের পড়া হয়ে যাবে। বিষয়বস্তু যদি খুঁটিয়ে পড়িস, কোনো ওই বই খুলে একটুখানি 4 লাইনের বিষয়বস্তু দেওয়া আছে ওই রকম না কিন্তু,
বিষয়বস্তু মানেও আমি এমনভাবে পড়বো যেন একটা 5 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার লিখতে পারি। ঠিক আছে, এইভাবে যদি পড়িস বাকিগুলোরও কিন্তু উত্তর কিছুটা হলেও দিয়ে আসতে পারবি। আরে ভাই, পাতা ফাঁকা রাখার থেকে তো ভালো দিতে পারবি, তাই তো? 2-4 লাইন লিখলেও 2 নম্বর পাবি, সেই রকম ভাবে পড়ে যা, একটু তো টাইম আছে। এরপর আসি কবিতা। কবিতার মধ্যে কি, কবিতা তো অনেক আছে তোদের, 7টা বোধহয় কবিতা। তার মধ্যে দেখ, আফ্রিকা থেকে 2টো দিয়েছি স্টার, আর 4টে দিয়েছি টোটাল, তার মধ্যে 2টো স্টার করেছি। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, লাইনটা দেখে রাখবি, উত্তরও দেখে রাখবি, বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। আমি এই লাইনটা দিয়েছি, লাইনে যেটা দিয়েছি হুবহু প্রশ্ন আসবে এটা কিন্তু কেউ বলতে পারবে না, প্রশ্ন আমি করিনি। সুতরাং লাইনটা সাজেস্ট করছি, লাইন থেকে যেরকমভাবে প্রশ্ন হয় সেরকমই লিখতে পারবি। কখন? যদি এই লাইনটার অর্থটা আগে পিছের পোর্শনটা সহ পড়ে রাখিস। ঠিক আছে, তাহলে সাজেশন মানে কিন্তু এটাই, যে আমি যেটুকু সাজেস্ট করছি হুবহু প্রশ্ন তোর কমন এসে গেল, সেটা তো আসতেও পারে, সেটা অনেক সময় আসে, কিন্তু তার সাথে সাথে যেটা দরকার কি, যে এই পোর্শনটা, এই লাইনটাকে আমাকে ভালো করে পড়ে নিতে হবে, লাইনটা থেকে যা যা কিছু আসছে সেটা দেখে নিতে হবে। হায় ছায়াবৃতা, এই যে ছায়াবৃতা বলার কারণ কি, এটা অবশ্যই আফ্রিকাকে যে ছায়াবৃতা বলা হয়েছে কেন, এটা অবশ্যই পড়বি। এলো মানুষ ধরার দল, কোথায় এলো, তারা এসে কি করেছিল, মানুষ ধরার দলেরা কেন এসেছিল, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি কি, কেন সেই পুণ্যবাণীটির প্রয়োগ অনিবার্য হয়ে উঠেছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি সাজেস্ট করব, প্রথম 2টো তো স্টার দেওয়াই আছে, তার সাথে সাথে এই দুটোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই, একটু পড়ে রাখিস, অবশ্যই বলবো। ঠিক আছে, নেক্সট দিচ্ছি প্রলয়োল্লাস। দেখ, প্রলয়োল্লাস থেকে এমনিতেই পড়তে হয়তো ভালো লাগে না, এই প্রলয়ঙ্কর ভয়ঙ্কর ঢং ঢং বারঙ্কর এরম সব থাকে। যাই হোক, অ্যাকচুয়ালি কবিতাটা খুব ভালো, কিন্তু লেখার ধরনগুলো নজরুলের না একই রকম, তো কি জানি কেন আমার যেমন মাথাটা একটু গুলিয়ে যায়, এই বুঝি একই কবিতা আবার পড়ছি মনে হয়, কি প্রলয়োল্লাস, কি ওই শিকল পরার গান, এইসব সব আমার একই একই লাগে মাঝে মধ্যে। যাই হোক, বিষয়টা হচ্ছে প্রলয়োল্লাসটা যাদের পড়তে ভালো লাগে না তাদের জন্য এটা আমি সাজেশন দিয়েছি, বুঝলি তো? মাত্র 3টে কোয়েশ্চেন করে যাবি, আশা করি কমন পেয়ে যাবি এখান মধ্যে থেকে। এর মধ্যে আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য লেখো। তার মানে কি, আবারও ফিরে এলাম, এই লাইনটা তুলে তোকে বিষয়টাকে বুঝিয়ে দিতে হবে। তোরা সব জয়ধ্বনি কর, আর কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর। 3টে লাইন দিয়েছি, 3টে লাইন থেকে যে কোনো রকমের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, উত্তর কিন্তু একই। এটা ভাবিস না যে ম্যাম একটা প্রশ্ন দিয়েছে মানে এটার উত্তর আলাদা হবে, অন্য একজন অন্য প্রশ্ন দিয়েছে মানে অন্য উত্তর হবে, না, দেখবি ব্যাখ্যামূলক উত্তরটা কিন্তু একই জায়গায় এসে দাঁড়াবে। হ্যাঁ, এবার শর্টটা যদি 1+4 তোকে দেয়, তাহলে নিশ্চয়ই 1 নম্বরের যে প্রশ্নটা থাকবে সেটা আলাদাই থাকতে পারে, তাই তো? তো সেটা অন্যরকম। নেক্সট যাই, অভিষেক। হ্যাঁ, অভিষেক মধুসূদনের লেখা ভাই, মধুসূদনের লেখা কবিতা মানে তো ধন্য, পেন নাম ঠকি মহাদেব, এরকম আমার অবস্থা হয়। মানে এত, মানে লেখার ভাষাগুলো এত সুন্দর, এত গম্ভীর। এবার হ্যাঁ, আমাদের না হয় পড়ে পড়ে এখন মোটামুটি আয়ত্তে চলে এসছে, পড়তে ভালোও লাগে, সত্যি সত্যিই পড়তে ভালো লাগে। মানে ওনার মতো লেখা কেউ লিখতে পারে না। রবীন্দ্রনাথ নিজে নতি স্বীকার করেন যে না, আমি পারবো না ভাই মধুসূদনের মতো লিখতে। তো সেই জায়গা থেকে তোরা তোদের ক্লাস 10-এতে এটা পড়ার সুযোগ পাচ্ছিস, মানে এটা কিন্তু অনেকটা। ভবিষ্যতে আর পড়িস বা না পড়িস, কিছুটা তো পড়তে পারলি। তো এই যে অভিষেকটা থেকে তো যেটা আছে, সেখানে 4টে মেন কোয়েশ্চেন দিয়েছি, আর তার সাথে চরিত্রমূলক কোয়েশ্চেন দিয়েছি, রাবণ চরিত্র। রাবণ চরিত্রটা অবশ্যই দেখে রাখবি, আমি তো বলবো এটাই স্টার, রাবণ চরিত্র দেখে রাখবি অবশ্যই। আর তার সাথে সাথে যে যে লাইনগুলো দিয়েছি দেখে নে, প্রত্যেকটা লাইন বাই লাইন আমি আর বলছি না, তোরা সবাই পড়েছিস, সবাই জানিস। আচ্ছা, অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটাও খুব সুন্দর একটা কবিতা, যার মধ্যে আমি মাত্র 3টে কোয়েশ্চেন রেখেছি, বেশি প্রশ্ন রাখিনি। কিন্তু এখান থেকেও প্রচুর প্রশ্ন হয়, প্রচুর। মানে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তুই যদি আমাকে এখন একটা কোয়েশ্চেন বানাতে বলিস যে ম্যাম অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আপনি কটা 5 নম্বরের প্রশ্ন বানাতে পারবেন, এক্ষুনি বানিয়ে দিন, আমি এক্ষুনি তোকে 10টা প্রশ্ন বানিয়ে দিয়ে দেবো ম্যাক্সিমাম। মানে খুব সব থেকে কম যদি মিনিমাম আমি একটা ভাবি, হ্যাঁ অন্তত 7টা প্রশ্ন তো আমি তোকে দিতেই পারবো। তাহলে সেই 7টার মধ্যে কি এই 3টে থেকেই আসবে ম্যাম? আপনি তো নিজেই 7টা প্রশ্ন বানাতে পারতেন।
তাহলে সেইগুলো কি পরীক্ষকরা দেবেন না? যারা আর কি কোয়েশ্চেন বানাচ্ছে তারা কি দেবে না? দিতেই পারে। কিন্তু এই তিনটে যদি করে রাখিস সব উত্তর দিতে পারবি। প্রথমেই কি আছে দেখ, অষ্টের বিরুদ্ধে গান কবিতার মর্মবস্তু লেখো। তার মানে কি? সারমর্ম লেখো। সারমর্ম মানেই তুই গোটা কবিতাটার বিষয়বস্তু জেনে যাচ্ছিস। এরকম কিন্তু প্রশ্ন আছে, ভাবিস না যে ম্যাম এমনি নিজের ইয়ের জন্য লিখে রেখে দিয়েছে। মর্মবস্তু লেখো, এইভাবেও কোয়েশ্চেন আসে পুরোপুরি পাঁচের। যুদ্ধবিরোধী মনোভাব কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। এবার হ্যাঁ, এইখানটা আমি একটু শর্টে লিখেছি, পুরোপুরি লাইনটা লিখিনি। হয়তো কোনো লাইন তুলে দিল যে যুদ্ধবিরোধী মনোভাব এই লাইনে বা এই কবিতার মাধ্যমে কিভাবে লেখক ফুটিয়ে তুলেছেন সেটা আলোচনা করো, তাই তো? এবার বলেছি ঋষি বালক আর ময়ূর পালক, ব্যাপারটি বুঝিয়ে দাও। ঋষি বালক ময়ূর পালক এটা বলে সব সময় তোরা সারা বছরের মধ্যে নিশ্চয়ই একবার দুবার হলেও এই কবিতাটা পড়েছিস। আর সেটার মানে তোরা বুঝিস যে ঋষি বালক ময়ূর পালক বলতেই কিন্তু আমাদের কৃষ্ণের সঙ্গে কিছুটা তুলনা করা হয়, তাই তো? এই যে কনসেপ্টটা সেটা তোরা জানিস অলরেডি, সেগুলোকেই আরেকটু ভালো করে ঝালিয়ে নিবি পরীক্ষার আগে, দেখবি উত্তর লিখতে পেরে গেছিস। নেক্সট আসি বাংলা ভাষায় বিজ্ঞান। আচ্ছা, এখানে তোদের প্রবন্ধ থাকছে। প্রবন্ধ থেকে কি থাকে? অর থাকে, সবাই জানিস। তোদের টেস্ট পরীক্ষা তোরা দিয়েছিস, জানিস যে অর থাকবে। তাহলে আমি প্রবন্ধ যেটা ভালোবাসি সেটা পড়বো, কোনো সমস্যা নেই। কারো মনে হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞানটা আমার পড়তে ভালো লাগছে, সে এই 5টা প্রশ্ন করে যা। কারো মনে হচ্ছে যে আমি হারিয়ে যাওয়া কালি কলম পড়বো, হারিয়ে যাওয়া কালি কলমে 6টা প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে যে গোটা বোর্ড ভরে গেছে, ম্যাম এত কেন ভরিয়ে দিয়েছেন, তার থেকে ওটাই পড়বো না, এরকম করার কোনো দরকার নেই। যার যেটা সহজ মনে হয়, যে যেটা পড়ে ভালো উত্তর লিখতে পারবি। একটু অন্তত মাঝখানে ভুলে গেছিস, ঠিক আছে, আমার কনসেপ্ট ক্লিয়ার আছে যে হ্যাঁ এরপর এটা হয়েছিল, এরপর এটা ছিল, হ্যাঁ তার মানে আমি লিখতে পারবো। মোটামুটি যেন লিখে আসতে পারিস বাবা। এরকম করিস না যে যেটাই ম্যাম কম সাজেশন দিয়েছে সেটা পড়ে যাই, কোনো দরকার নেই। তাহলে বাংলা ভাষা বিজ্ঞান থেকে 5টা দিয়েছি। হ্যাঁ, নানা রকম বাধা আছে, এটা অবশ্যই অবশ্যই, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে আলংকারিকগণের ত্রিবিধ কথা, আমি এখানে কয়েকটা স্টার দিচ্ছি, বুঝলি তো? সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যেও আমি স্টার দিচ্ছি। হুম হুম। আর এই যে অসুবিধা, অসুবিধার কথা আলোচনা করো। এই তিনটেকে আমি স্টার দিলাম। মোটামুটি এই তিনটে তোরা করে যেতে পারিস খুব ইম্পর্টেন্ট হিসেবে। আর বাদ বাকি তো 5টাই পড়তে বলবো, আমি তো 5টাই পড়তে বলবো। নেক্সট 6টা দিয়েছি বললাম। হারিয়ে যাওয়া কারিকলমটাও বেশ লাগে, দেখ গল্পের মতোই। ওখানে তোর বাংলা ভাষা বিজ্ঞানটা প্রবন্ধ মানে কিন্তু প্রবন্ধের মতোই, মানে একটু বেশ ভারী ভারী কথাবার্তা একটু কিছু আছে ওর মধ্যে, তাই তো? কিন্তু এটার মধ্যে দেখ অতটা কিন্তু নেই। এটা হচ্ছে একটা গল্পের ছলে বলা আছে প্রবন্ধটা, তাই তো? তাহলে এটা কিন্তু আমরা করতে পারি। ফাউন্টেন পেন সম্বন্ধে, কালি তৈরি করার কৌশল, এটা ইম্পর্টেন্ট। ফাউন্টেন পেন কেনার কথা, আচ্ছা কাগজ কেটে ওই সব করা, পণ্ডিতেরা বলেন। এই তিনটেকে দাগ দিলাম। 4টেই দাগ দিলাম। 6টা তো ইম্পর্টেন্ট, তার মধ্যে আমি 4টে আরো স্পেসিফিক্যালি বলে দিলাম, ঠিক আছে? নেক্সট স্লাইড যাই। নেক্সট আছে সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা থেকে অনেক প্রশ্ন এনেছি, বহু প্রশ্ন, ভাবিস না। এবার বলি ম্যাম গোটা পুরো আপনি তো সেই যত রকমের প্রশ্ন হয় সবই উঠিয়ে দিয়েছেন, তাহলে আমরা পড়বো কি? এটার সাজেশন কি হলো? না দেখ, এই যে এতগুলো দিয়েছি, সিরাজদৌল্লা থেকে কি থাকে? দুটোর মধ্যে অর থাকে, তো তুই কর। এই এতগুলো তোকে করতে হবে না। 11টা দিয়েছি তো, তুই হাফ কর, 6টা কর, কিন্তু বেছে বেছে 6টা কর। সব একই রকমের করবি না। প্রথমে কি বলেছি? আচ্ছা, সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য। চরিত্র বৈশিষ্ট্য যারই দিক না কেন, তার সাথে কিন্তু একটা কোয়েশ্চেনের অর থাকবে। তাহলে চরিত্র বৈশিষ্ট্যটা তুই বাদ দে। যদি মনে হয় যে আমি চরিত্র লিখবো না, আমার চরিত্র পড়ার দরকার নেই, আমার নিজেরই চরিত্র খারাপ আর অন্যের কি চরিত্র পড়বো, তাহলে তুই এটাকে বাদ দে, দরকার নেই। তারপরে বাকি যেগুলো আছে তার মধ্যে থেকে কর, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ওখানে কি দেখছো মূর্খ? এদিকে দেখো, এই যে মূর্খরা তোরাও যেমন দেখছিস। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। হায় হায় জাহাপনা, এটা একটু দেখে নিস জাহাপনা। মোনারা তোরা সব এই জাহাপনাটাকে একটু দেখে নিস, ঠিক আছে?
আর আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। আমারও কোনো অক্ষমতা থাকলে আমাকেও ক্ষমা করো, ঠিক আছে? এই কটার মধ্যে এই কয়েকটা দেখে নিস। আর তার সাথে সাথে একটু বলতো, তোরা সিরাজদৌল্লা থেকে আর কি কি প্রশ্ন উত্তর করেছিস? এগুলো বাদ দিয়ে তো অনেক প্রশ্ন হয়। আমি যদি 11টা প্রশ্ন আনতে পারি, তার মানে আর কত প্রশ্ন আছে বলতো? অলরেডি আগের বছর দুটো এসে গেছে, সে দুটোকে বাদ দিয়ে আমি এগুলো এনেছি, তারপরেও এত। তাহলে তোরা যদি এগুলো ছাড়া আরও কিছু সাজেস্টিভ কিছু করে থাকিস, তাহলে কিন্তু কমেন্টে জানাস যে ম্যাম আমি এটা করেছি, এটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট নয়। যদি ধর গাধার মতো গাধায় নম করে তোরা পড়ে চলিস যে আমি এত এত পড়বো, তাহলে বলবো যে না ভাই দরকার নেই, অত পড়িস না, অত দরকার নেই ভাই, কম করে পড়, অত পড়ে মাথায় থাকবে না। তার থেকে বাবা যদি মনে হয় যে না ম্যাম আমি তো এইগুলোর মধ্যে এই 4-5টা করেছি আর বাদ বাকি এটা এটা করেছি, কমেন্ট করিস, আমি গিয়ে রিপ্লাই করে দেবো যে ওটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, কোনি উপন্যাস, কোনি থেকে দেখ 12টা প্রশ্ন দিয়েছি। আবারও বলবি হে মা মাতাজি 12টা প্রশ্ন আমি কি করে করব? না, 12টা প্রশ্নের মধ্যেও আমি কিছু স্টার দিয়ে রেখেছি বৎস। সেই বৎস এই এই স্টারগুলোকে একটু চোখে দেখো, এগুলোকে একটু ভালো করে করবি। আর তার সাথে সাথে কি বলেছি, প্রথমেই বলেছি অনেক রকমের বাচ্চা আছিস তোরা। কেউ কেউ আছিস যারা পড়ে উদ্ধার করতে পারিস, যাদের ব্রেন সমস্তটাই নিতে পারে, আয়ত্ত করতে পারে, তাই তো? যাদেরকে আমরা ভালো ছেলে মেয়ে তথাকথিতভাবে বলে থাকি। তাহলে যারা খুব ভালো, যারা সমস্তটা পড়ে উঠতে পারিস, তারা সবটা পড়। 12টা প্রশ্ন দিয়েছি, 12টাই পড়। তার মধ্যে ইম্পর্টেন্ট হিসেবে এগুলো পড়ে যা, বাকিগুলো জাস্ট চোখ বুলিয়ে যা। চোখ বুলানো মানে বইটাকে নিয়ে চোখে বুলিয়ে নিস না আবার। চোখ বুলানো মিন্স একটু দেখে যা, ঠিক আছে? পরেরটায় আসছি। নেক্সট আসছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাতে আমি কিন্তু আগের দিনের লাইভে বলেছিলাম যে প্রবন্ধ রচনা দরকার পড়ে না ওই 20টা 25টা 15টা যাই হোক না কেন এত পড়ে যাওয়ার। এবার তোরা নিশ্চয়ই এসে কমেন্ট করবি যে ম্যাম নিজেই তো আপনি 15টা দিয়েছেন, আবার আপনি কথা বলছেন কি, তাই না? না ব্যাপা, এই যে তোদের সব হুম, প্রথমত দেখ স্টার তো 5টায় মাত্র দিয়ে রেখেছি। বিজ্ঞান ও কুসংস্কার, ছুটির দিন, বিশ্ব উষ্ণায়ন, খেলাধুলা ও ছাত্র সমাজ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর মধ্যেই আসবে আশা করি একটা। এবার দেখ তোদেরকে আমি আবারও বলবো যে স্পেসিফিক কর। আমি যদি বিজ্ঞান বিষয় পড়তে চাই, বিজ্ঞান বিষয়েরই কিছুটা পড়বো। তার মানে কি কি পড়বো? বিজ্ঞান কুসংস্কার পড়বো, চন্দ্রযানটা পড়ে রাখতে পারি, বিশ্ব উষ্ণায়ন পড়ে রাখবো, আর এখানে সেরকম কিছু নেই। এগুলোর মধ্যে এগুলো পড়ে রাখবি। তার সাথে সাথে একটা দুটো 4-5টা একটু এদিক ওদিক তো দেখতেই হবে বাবা, সেগুলো একটু দেখে রাখবি। আর একটা সব থেকে ভালো বলবো, সেটা হচ্ছে এই যে পরিবেশ বিষয়ক আর যেগুলো হচ্ছে নিজের অভিজ্ঞতা বিষয়ক থাকে না, এই জিনিসগুলো দেখে যা। এটা থেকে 100% কমন পাবি, পাবিই পাবি। কেন বলতো? ধর কথার কথা বলছি, তুই পড়ে গেছিস পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বা পরিবেশ দূষণের সমস্যা, এরকম কিছু একটা পড়ে গেছিস। এবার তোর পরীক্ষায় এসছে শব্দ দূষণ ও তার প্রতিকার, তুই লিখতে তো পারবি। তোর তো ওই নোটসের মধ্যেই একটা পার্ট আছে শব্দ দূষণ। তাহলে ভূমিকা তুই লিখে দিলি যে হ্যাঁ সব রকমের দূষণ আমাদের পরিবেশে হচ্ছে, এই এই হচ্ছে হ্যানা তেনা। তারপর মেন স্পেসিফিক্যালি তুই শব্দ দূষণটাকে নিয়ে লিখলি। তুই নিজে থেকে কিছু বাড়াতেও পারবি, বানাতে পারবি জিনিসগুলো, যে আমাদের আশেপাশে কি কিভাবে শব্দ দূষণ হয় সেগুলোকে বানাতে পারবি, বানিয়ে লিখতে পারবি। তাহলে আমি বলবো সেইগুলোকে তোরা বেশি টার্গেট কর। যেমন এই যে আমাদের পরিবেশ, পরিবেশ মানে এখানে কিন্তু ওই পরিবেশ দূষণ বা শব্দ দূষণের যে জিনিসটা বলছিলাম ওখানটাতেও দেখতে হবে, যেহেতু সমস্যা আছে। নেক্সট কি, এই জিনিসগুলো হচ্ছে বিজ্ঞান বিষয়ের মধ্যে যায়, জানিস তো, শিক্ষা বিস্তারে গণমাধ্যম ইত্যাদি এগুলো। তার মধ্যে কি বলেছি যে এই জিনিসটা এটা অভিজ্ঞতামূলক, তোমার জীবনের লক্ষ্য অভিজ্ঞতামূলক, পরিবেশ ও ছাত্র সমাজ বানিয়ে লিখতে পারবি, কিন্তু তোরা এটা বানিয়ে লিখতে পারবি। কেন? কারণ পরিবেশ ও ছাত্র সমাজ, পরিবেশের জন্য ছাত্র সমাজ কি কি করতে পারে একবার পড়ে যা, পড়ে নিজে থেকে ভাব, পয়েন্টগুলো ভাব যে এই এই পয়েন্ট আমি লিখে আসবো। কি লিখবো নিজে থেকে বানানোর চেষ্টা কর না। শব্দগুলো বই থেকে ধার নিবি। কেমন বলতো? বইয়ে যা লেখা আছে হুবহু মুখস্থ করার কোনো দরকার নেই। কি করব তাহলে আমরা? তাহলে বইটাকে নেব, নিয়ে এটুকু দেখব যে বইয়ের শব্দগত সৌন্দর্যটা কোথায় আছে। ভূমিকার যখন আমি পয়েন্ট করছি তার মধ্যে আমি কি নিজের মতো করে লিখবো নাকি দু একটা শব্দ বই থেকে ধার নেব? বই থেকে ধার নে, আরো সুন্দর হবে জিনিসটা।
সেইভাবে কিন্তু বাকিগুলো করতে পারিস। এই যে তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন, যেটা ওই যে তপন গল্প লিখেছিল ভর্তির প্রথম যে দিন, সেই রকম এই জিনিসগুলো কিন্তু তোরা বানাতে পারবি। প্রিয় পর্যটন কেন্দ্র, দেখ যেগুলো যেগুলো আমি এই যে তীর চিহ্ন দিলাম, এইগুলো কিন্তু অভিজ্ঞতামূলক বা পরিবেশমূলক, যেগুলো যেগুলো আমরা বানিয়েও লিখতে পারবো। তাহলে যদি আমি একটু দেখে যাই, দেখে গেলে তাহলে আরো ভালো করে লিখতে পারবো, আমার অন দ্য স্পট বসে বানাতে হবে না, তাই তো। নেক্সট আসছি সংলাপ। দেখ, একটা সত্যি কথা বলতে এই সব জিনিসের তো সাজেশন হয় না ভাই, রচনার সাজেশন হয়। সংলাপ, প্রতিবেদন বা তোর এই অনুবাদের তো কোনো সাজেশন দেবই না, অনুবাদ আবার কি সাজেশন, নেই কিছু। তবে সংলাপের ক্ষেত্রেও আমি 7টা রেখেছি। এই ধরনের ক্যাটাগরির যদি পড়ে যাস তাহলে কিন্তু কমন পাবি। নেক্সট আমি যাচ্ছি আচ্ছা, প্রতিবেদনেরও 8টা রেখেছি। এগুলো দেখ অনেকটা তোর কিন্তু রচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্রব্যমূল্য বৃদ্ধি, অরণ্য সপ্তাহ পালন, রক্তদান শিবির, বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী, গ্রামীণ এলাকায় হাসপাতাল উদ্বোধন, তারস্বরে মাইক ব্যবহারের সমস্যা, এই যে এটা একটা শব্দ দূষণের ক্ষেত্রে চলে গেল, মশাবাহিত মারণ ব্যাধি, সাম্প্রতিক ভয়াবহ রেল দুর্ঘটনা। এই সব জিনিসগুলোর যদি তোরা করে যাস তাহলে কি কি হবে, অ্যাডভান্টেজ হচ্ছে এই পার্টগুলোও তোরা পড়তে পারবি, আর তার সাথে সাথে কিন্তু রচনার ক্ষেত্রেও তোদের অনেকটা হেল্প হয়ে যাবে, তাই তো। তাহলে কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে ব্যাকরণ পার্টেরও কিন্তু কেউ সাজেশন দেবে না ভাই, কেউ না। ব্যাকরণের কি সাজেশন হয় বল? এই তো শর্ট শর্ট কোয়েশ্চেন আসে, তো তো এরকম না যে 5 নম্বর 10 নম্বর বড় বড় প্রশ্ন আসছে, আচ্ছা এই পার্টটা চলে এসছে তাহলে এইটাকে বাদ দিই, অন্য জায়গা থেকে সাজেশন দিই, এটা তো করতেই পারবো না। তার মধ্যেও এই যে যা যা তোদের আছে তার মধ্যে যেগুলো যেগুলো এসে গেছে সেগুলোকে বাদ দিয়ে কিছু কিছু আমি করে রেখেছি। এবার এইগুলো তোরা একটু দেখে নিতে পারিস। বাচ্য তো সবই আছে। বাক্য হচ্ছে বাক্য নির্মাণের শর্ত, অনুজ্ঞাসূচক বাক্য, বিধেয় প্রসারক, আচ্ছা উদ্দেশ্য প্রসারকটা বাদ দিয়েছি, বিধেয় প্রসারকটা শুধুমাত্র দিয়েছি, যৌগিক বাক্য, নির্দেশক বাক্য, শর্ত সাপেক্ষ। মানে এগুলো তোরা অলরেডি জানিস যে যেগুলো এসে গেছে সেগুলো বাদ দিয়ে করা হয়েছে। তাহলে এখানের মধ্যে আমি যেটুকু সাজেশন দিচ্ছি আশা করি এর বাইরে আসবে না। এবার বলবি ম্যাম সবই তো সাজেশন দিয়ে দিয়েছেন, এর বাইরে আর আসবে না কি? আচ্ছা, তো এগুলোই, তাই তো। কিন্তু এগুলোর মধ্যেও তো আরো বেশি বেশি করে উদাহরণ, আরো অনেক জিনিস কিন্তু তোদের দেওয়া থাকে, দেখবি বইয়েতে আরো কিছু দেওয়া থাকে, সেগুলোকে বাদ দিয়ে শুধু এইটুকুটা করবি। আশা করি এটার থেকেই তোরা অনেক ভালো নম্বর পাবি। এবার আসি একটা কথায়, সেটা হচ্ছে যে এই আমরা কেউ যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো কেউ কিন্তু নিজেরা এই সব কোয়েশ্চেন অ্যান্সার বানিয়ে দিচ্ছি না, তাই তো। তাহলে আমরা তো প্রশ্ন উত্তর বানাচ্ছি না, প্রশ্ন বানিয়ে তোদেরকে বলছি না যে এইগুলো এগুলো করে আসবি। আর আমরা সাজেশন দিচ্ছি মানে এগুলো আমার মাথার মধ্যে, যে অভিভাবন শব্দটা ফার্স্টে বলেছিলাম, অভিভাবন যে বলেছিলাম, দেখ এই যে অভিভাবন বলেছিলাম, অভিভাবনের মধ্যে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কি ভাবন, মানে ভাবনা, কিছুটা ভাবনা আছে। কি কি ভাবনা আছে অভিভাবনের মধ্যে? এটাই যে আমাদের মাথা কি বলছে। অভিভাবন মানে আমরা ভাবছি, কি কি ভাবছি, যে আমার ধারণা বলে এটা এটা আসবে, এই যে ব্যাপারটা বলি এটা হচ্ছে অভিভাবন, তাই তো। তাহলে এই যে আমার ধারণা থেকে, আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমি তোদেরকে কিছু কিছু সাজেশন দিলাম, এগুলোই হুবহু আসবে এমনটা নয়, কিন্তু 90% এগুলো থেকেই আসে। তাই আশা করছি তোদের সাজেশনটা ভালো লাগবে আর অনেক অনেক তোরা উপকৃত হবি। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। আসছি, টাটা, ভালো থাকিস।